প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুমি যদি ভালো করতে চাও, স্পেশালি গ্রামার আইটেমে, তাহলে তোমাকে কিছু বেসিক বিষয়ে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তোমাদের প্রায় সবাই জুনিয়র ক্লাসগুলোতে তোমরা এই বেসিক আইটেমগুলো কিন্তু পড়ে এসেছো, কিন্তু আমি তোমাদের গ্রামার পার্ট আলোচনার পূর্বে এই বেসিক বিষয়গুলো আবারও কেন আলোচনা করে নিচ্ছি, কারণ তোমরা যারা ইংরেজিতে ভালো তারা হয়তো বা এই বেসিক বিষয়গুলো সাজিয়ে গুছিয়ে পড়ে এসেছো, তবে অনেকেই দেখা গেছে এই বেসিক বিষয়গুলো তোমরা জানো কিন্তু এলোমেলোভাবে জেনেছো, ক্লিয়ার আইডিয়া নাই। ঠিক আছে, এই জন্য তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে গ্রামার আইটেম শুরু করার শুরুতে আমরা যদি এই বেসিক বিষয়গুলো যদি কয়েকটা ক্লাসের মাধ্যমে একটু ক্লিয়ার হয়ে নেই, তাহলে যখন মূল গ্রামার আইটেমগুলো শুরু করব, আমাদের সিলেবাসে যে গ্রামার আইটেমগুলো আছে, তখন তোমরা এই বেসিক বিষয়ে আমাকে আর কোনো কোশ্চেন করবে না। ফলে আমি ওই আইটেমটা তোমাদের সাথে সুন্দরভাবে আলোচনা করে যেতে পারবো। মনে করো যে আমি তোমাদের সাথে ন্যারেশন নিয়ে আলোচনা করতেছি, আমি তোমাদেরকে ন্যারেশন বোঝাচ্ছি। এখন তোমাদের মধ্যে কেউ কেউ দেখা গেল যে তাদের টেন্স সম্পর্কেই ধারণা নেই, তারা টেন্স চেঞ্জ করতে পারতেছে না। তাহলে তো তখন মনে করো যে আমার ন্যারেশন আলোচনার সময় তোমাদের মধ্যে কেউ যদি কোশ্চেন করে বসো যে টেন্সের বিষয়ে, তাহলে আমি তোমাকে তখন যদি আবার টেন্সের আলোচনা করতে যাই, তখন তো আমার ন্যারেশনের আলোচনাটা ফোকাসটা সরে গেল। এজন্য গ্রামার আইটেম শুরু করার আগে প্রথমে 3-4টি ক্লাস লাগলেও বেসিক বিষয়ে আমি সবার সাথেই প্রথমে আলোচনা করে নিই। তো এখন দেখো, তো গত ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে কি কি বেসিক আইটেম সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। তার মধ্যে 1 নম্বরে ছিল অক্সিলারি ভার্ব, 2 নম্বরে কী ছিল মনে আছে সবার? প্রিন্সিপাল ভার্ব। আর তোমাদের আমি বলেছিলাম যে অক্সিলারি আর প্রিন্সিপাল ভার্ব মিলে একসাথে এটাকে কি বলে? ফাইনাইট ভার্ব বলে। আমি সংক্ষেপে এফভি লিখে রেখেছি, কেমন? আর 3 নাম্বার আইটেম ছিল যে অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল রূপ। কিছু কিছু অক্সিলারি ভার্ব আছে যারা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে। সেই সকল অক্সিলারি ভার্বগুলো আমাদের শনাক্ত করতে হবে, চিনতে হবে ভালোভাবে। 4 নাম্বার আইটেম বলেছিলাম যে পার্সন নাম্বার। পার্সন নাম্বার আমি একসাথে কেন লিখেছিলাম? কারণ দুটোই তো, পার্সনগুলোই তো আমাদের সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাই না? তো তারই তো আবার সিঙ্গুলার প্লুরাল আছে, এই জন্য এই দুটো আইটেম একসাথে আলোচনা করে দেওয়া সম্ভব। এই জন্য আমি 4 নম্বরে দুটো আইটেম একসাথে লিখেছি। এই 4টা বেসিক হচ্ছে আমাদের একেবারে মেজরলি লাগবে, এটা লাগবেই। এর বাহিরেও যেহেতু তোমাদের সাথে আমি ভার্ব সম্পর্কে আলোচনা করব, তাহলে আমি তো নন ফাইনাইট ভার্বটা আলোচনা করে নিতেই পারি, বেসিকটা। এছাড়া পার্টস অফ স্পিচ 6 নম্বরে যেটা লিখেছি, এইটা তোমাদের এত বিস্তারিত জানা লাগবে না। তোমাদের এই লেভেলে এই পার্টস অফ স্পিচের সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকলে তোমরা সহজেই গ্রামার আইটেমগুলো বুঝতে পারবে। ঠিক আছে, এখন দেখো, তো আজকে আমি প্রথমেই অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করতেছি। এখন দেখো, আমি এখানে লিখেছি আইটেম 1, মানে এখানে যে কয়টা আইটেম আলোচনা করব, আর এই যে আমি বেসিক আইটেমগুলো লিখেছি, এখন এই আইটেমগুলো হচ্ছে একেবারে তোমরা যদি গ্রামারে ভালো করতে চাও, একেবারে খুবই মিনিমাম বেসিক, এতটুকু তোমাকে জানতেই হবে, তা না হলে কিন্তু তুমি গ্রামার আইটেমে মোটেই ভালো করতে পারবে না। ঠিক আছে, এখন তুমি যদি আরও জানতে চাও বেসিক, ওই যে একটা কথা আছে না যে জানার কোনো শেষ নাই আর মাইর খাওয়ার কোনো কি নাই, বয়স নাই। এখন তুমি যদি জানতে চাও, ল্যাঙ্গুয়েজ তো এমন একটা ভাষা, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ভাষাটা হচ্ছে এমন একটা বিষয় যেটা তুমি জানলে এর কোনো শেষ করতে পারবা না। ঠিক আছে, আমরা আমাদের স্যারদের মুখে শুনেছিলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাকি 18টা ভাষার উপরে পণ্ডিত ছিলেন, তার মানে উনি 18টা ভাষায় খুব দক্ষ ছিলেন। এখন এছাড়াও পৃথিবীতে তো ভাষার সংখ্যা কত বলো তো? ভাষার সংখ্যা তো তোমাদের বইতে কী লেখা আছে? 2.5 বা 3.5 হাজারেরও উপরে। তাহলে তুমি এত ভাষার সংখ্যা আমি বাদ দিই, যদি একটা ভাষার কথাই বলো, যে একটা ভাষার উপরেও তুমি যদি অনেক দক্ষতা অর্জন করো, তারপরেও তো ভাষাবিদদের মধ্যে মত পার্থক্য তৈরি হয় না? যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা মত দিচ্ছেন, আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর একটা মত দিয়েছেন, এরকম কিন্তু হয়। এই জন্য ভাষা শেখার রেঞ্জ অনেক বিশাল, কিন্তু তোমাদের একাডেমিক ইংলিশের জন্য আমাদের মিনিমাম কতটুকু বেসিক জানলে আমরা গ্রামার আইটেমগুলোয় ভালো করতে পারবো, আমি শুধু সেই মিনিমাম বেসিকগুলারই এখানে লিস্ট করেছি। এখন আমার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই
6টা বিষয়ে তোমাদের যদি মোটামুটি ক্লিয়ার ধারণা থাকে, বিশেষ করে উপরের 4টা বিষয়ে খুবই ভালো ধারণা থাকতে হবে, তাহলে তোমাদের যে 9, 10 বা 11, 12 যে গ্রামার আইটেমগুলো আছে এগুলোয় তুমি খুবই ভালো করতে পারবা বলে আমি আশা করি। আমি আমার আগের স্টুডেন্টদের দেখেছি যে তোমাদের গ্রামার আইটেমে 60 মার্কস না, তো 60 মার্কসের মধ্যে 55 আপ কিন্তু গ্রামারে পাওয়া সম্ভব। অনেক সময় দেখা গেছে কি যে কোশ্চেন যদি খুব বেশি হার্ড না হয়, মিডিয়াম হয়, তুমি 60তে 60ও পাওয়া সম্ভব গ্রামার আইটেমে। তো যাই হোক, আমি 60তে 60 মানে 60-এ 60 পাওয়ার কথা না বলি, তো মিনিমাম তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে গ্রামারে 60 মার্কসের মধ্যে 55 মানে 55 পেতেই হবে। তুমি যদি গ্রামার আইটেমে 55 মার্ক তুলতে পারো, আর রাইটিং পার্টে কত আছে 40, এখন এই 40 বা 40-র মধ্যে তোমাকে মিনিমাম 35 পেতে হবে। তাহলে তুমি যদি রাইটিং পার্টে 35 ধরো আর গ্রামারে 55 ধরো, তাহলে টোটাল কত আসে 90। তার মানে তোমাকে ইংলিশে 100-র মধ্যে 90 আপ মার্কস পেতে হবে। এই টার্গেট নিয়ে শিখতে হবে, ঠিক আছে? যারা ইংরেজিতে দুর্বল আছো তারা এখানে ভয় পেও না, আসলে ভয় পাওয়ার কিছু নাই। এখন অনেকেই আছে তোমাদের মধ্যে যে যারা ইংরেজিতে মনে করো যে 40-50 পায়, এখন তাদেরকে আমি যখন বলতেছি যে 90 আপ পেতে হবে, এটা শুনে অনেকেই ভয় পেয়ে যেতে পারো। আসলে ভয় পাওয়ার কিছু নাই। যে তুমি যে ইংরেজিতে 40-50 পাও তার মানে এই না যে তুমি আসলে দুর্বল স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট। এখন দেখা গেছে তুমি আগের ক্লাসগুলোতে পড়াশোনার প্রতি অত বেশি কেয়ারফুল ছিল না, আবার অনেকেই দেখা গেছে অন্য সাবজেক্টে ভালো রেজাল্ট করতেছে, ইংরেজিতে খারাপ করতেছে। হয়তো বা ইংরেজিটা সে একটু কম কেয়ার দিয়েছে নিজের প্রতি, হ্যাঁ, এটা একটু কম খেয়াল দিয়েছে। আবার অনেক সময় এমন হয় যে তুমি হয়তো যাদের কাছে ইংরেজি পড়েছো তারা হয়তো তোমাকে সঠিকভাবে তুমি যেভাবে শিখতে চাও, ইংরেজিটা তোমার কাছে যেভাবে সহজ মনে হয় সেইভাবে সহজ করে হয়তো ওনারা তোমাকে বলতে পারেন নাই, এটাও হইতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যে তোমার যদি ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে তুমি অবশ্যই দেখবা যে এই বিষয়টার উপরে তুমি যদি ফোকাস করতা ছোটোকাল থেকে, অবশ্যই ইংরেজিতে তুমি ভালো করতা। এখন যাই হোক, আগে যা হয়েছে সেটা আমরা রাখি। এখন তোমরা যারা আমার সাথে ইংরেজি ক্লাসগুলো করতেছো, তো ইংলিশ ক্লাসগুলো আমার সাথে কিছুদিন করে দেখো যে তোমাদের কাছে সহজ মনে হয় কি না। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা এখন মূল আলোচনায় চলে আসি। দেখো, অক্সিলারি ভার্ব আমি লিখছি 2 প্রকার। এখন এই 2 প্রকারের মধ্যে প্রথমটা কি বলো তো? প্রাইমারি অক্সিলারি। আর 2 নম্বরে কি লিখছি? মডাল অক্সিলারি। মনে রাখবা যে অক্সিলারি ভার্ব 2 প্রকার। আর দেখো, আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছি বেসিক আইটেমগুলো সহ আমাদের যে টেক্সট আইটেমগুলো আছে, হ্যাঁ, তোমাদের যে সিলেবাসে যে গ্রামার আইটেমগুলো আছে সেগুলোও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শিখতে হবে, পরিষ্কারভাবে। কেউ কোনো বিষয় না বুঝলে অবশ্যই আমাকে কোশ্চেন করবে। তো এখন দেখো, তো এই প্রাইমারি অক্সিলারি কারা কারা? প্রাইমারি অক্সিলারি হচ্ছে একটা হচ্ছে বি ভার্ব, আর একটা হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে ডু ভার্ব। এই 3টা হচ্ছে আমাদের কি বলো তো দেখি? এই 3টা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এখন এই 3টা মনে রাখা খুব কঠিন না। তোমরা যারা মনে করো যে আগের ক্লাসে তোমরা কিন্তু বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইভাবে শিখে আসছো অনেক, হ্যাভ ভার্ব এগুলো শিখছো, এগুলোও শিখছো, হ্যাঁ। অক্সিলারি ভার্বের মধ্যে ক্যান, কুড, শ্যাল, শুড তোমরা কম বেশি সবাই জানো। কিন্তু তোমাদের যদি প্রশ্ন করা হয় যে টোটাল অক্সিলারি ভার্ব কয়টা, তাহলে দেখা গেছে কি যে অনেকেই কিন্তু এখানে আটকে যাবে যে টোটাল অক্সিলারি ভার্ব কয়টা, এটা তো কখনো শিখি নাই, তাই না? যারা ইংরেজিতে ভালো আছো তারা হয়তো জানো, কিন্তু বেশিরভাগই কিন্তু টোটাল মানে অক্সিলারি ভার্ব কয়টা এটার কিন্তু সংখ্যাটা জানে না। তো এখন দেখো, আমরা আলোচনা করতেছি এই বি ভার্বের মধ্যে, বুঝছো? যদি আমরা প্রেজেন্ট ফর্ম বলি, এই বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এই যে এখানে যে 3টা দেখতেছো না, অ্যাম, ইজ, আর, এই 3টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, এটা মনে রাখবা। এখন এই যে প্রেজেন্ট ফর্ম, যে তুমি টেন্স 3 প্রকার পড়ছো না প্রথমে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, হ্যাঁ। আবার সেই অনুযায়ী কিন্তু আবার এটাকে ভাইবো না যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তাহলে বুঝি ফিউচার ফর্মও থাকবে, এরকম না বিষয়টা, ওইটার সাথে মিল আছে আর কি, মিল থাকাতে এটা বললাম। তো এখন যাই হোক, তো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর এইখানে দেখো ওয়াজ, ওয়্যারটা না, এটা হচ্ছে পাস্ট ফর্ম বি ভার্বের। এছাড়া আমরা যদি হ্যাভ ভার্বের বেলায় যাই, তাহলে হ্যাভ ভার্বের বেলায় হচ্ছে তোমার হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে কি বলো তো দেখি? পাস্ট ফর্ম। ঠিক আছে? খুব বেশি কঠিন লাগতেছে? আরে কঠিন না, একটু জাস্ট যে কোনো জিনিসকে একটু সহজ ইজিলি নেওয়ার চেষ্টা করো, হ্যাঁ। যে আগের ক্লাসে বলেছিলাম না যে ভয় পাইলে তোমার কাছে সহজ বিষয় কঠিন মনে হইবে, তাই না? আর যদি কোনো কিছুতে তুমি সাহস রাখো যে না আমি পারবো, তাহলে যে কোনো কঠিন বিষয় তোমার কাছে সহজ মনে হবে, আর সহজ বিষয় তো আরও পানির মতো সহজ। এখন দেখো,
যে বি ভার্বের মধ্যে তাহলে অ্যাম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার পাস্ট ফর্ম। তোমরা এই বেসিক ইংলিশগুলো কিন্তু আগের থেকেই জানো, আমি তোমাদের এগুলো শুধুমাত্র আবার ক্লাস নিচ্ছি কেন, যে তোমাদের এই জানাগুলোকে আমি একটু গুছিয়ে দিতে চাচ্ছি, যাতে আমার মূল আইটেম আলোচনার সময় আমারই সুবিধা হয় আলোচনা করতে তোমাদের সাথে। এখন দেখো, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হ্যাজ, পাস্ট ফর্ম হ্যাড, ঠিক আছে। আর ডু ভার্ব আছে না, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু ডাজ, বুঝছো। আর পাস্ট ফর্মগুলো কি বলো তো দেখি, ডিড। দেখো আমি কিন্তু আন্ডারলাইন করে দিছি, প্রেজেন্টের মধ্যে আন্ডারলাইন, পাস্টের মধ্যে আন্ডারলাইন করে দিলাম। এখন এই তিনটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি, এই তিনটার মধ্যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এগুলো তো তোমাদের ম্যাক্সিমাম জানোই, হয়তো আগে এলোমেলো জানতা, আমি এখন জাস্ট একটু গুছিয়ে দিলাম। কারো কি কঠিন লাগে? আর যারা ইংরেজিতে অতি দুর্বল তারাও ভয় পেও না, ক্লাসে লেগে থাকো, ঠিক আছে, ক্লাস করতে থাকো। যদি কোনো কিছু আমার আলোচনার পরেও না বোঝো তাহলে কমেন্টে জানাও, অবশ্যই আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। এখন দেখো 2 নম্বর যে আইটেম, সেটা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। এখন এই মডেল অক্সিলারি কারা? ভাবতেছো হায় আল্লাহ, মডেল অক্সিলারি তো বিশাল তালিকা করে ফেলছি, দেখে অনেকেরই ভয় লাগতেছে নাকি? আসলে ভয় পাওয়ার কিছু নাই, এখন এই তালিকাটা আমি তোমাদেরকে দেখো কত সহজ করে দিচ্ছি। এইভাবে যদি পড়ো তাহলে তো মুখস্থ করতে করতে জীবন শেষ। মুখস্থ না, আসলে একটু কৌশলে মনে রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো, তুমি যখন মডেল অক্সিলারিসগুলো মনে রাখবা তখন আমি যেভাবে বলতেছি এইভাবে বলার চেষ্টা করো। যে আমি যখন বলি যে সি দিয়ে বলো, ABC লেটার আছে না, ওই লেটারের যদি সি দিয়ে বলতে বলি তখন বলবা যে ক্যান কুড, ঠিক আছে, ক্যান কুড, মাত্র 2টা। এখন যদি তোমাদেরকে বলি যে এস দিয়ে মডেল কি কি বলো, এখন তুমি বলবা যে শ্যাল, শুড, পারবা না, এই 2টা। এখন তোমাদেরকে যদি বলি যে ডাব্লিউ দিয়ে বলো তাহলে বলবা যে উইল, উড, 2টা। এখন এখানে একটু কথা আছে, এখন তোমরা বলতে পারো যে বি ভার্বের বেলা যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বলছিলাম, তো এখানেও এরকম ব্যাপার আছে কি না? হ্যাঁ, এরকম ব্যাপার আছে। যেমন ক্যান হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, কুড হচ্ছে পাস্ট ফর্ম, হ্যাঁ, শ্যাল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, শুডকে পাস্ট ফর্ম বলতে পারো এইভাবে, উইল প্রেজেন্ট ফর্ম, উডকে পাস্ট ফর্ম, এইভাবে, ঠিক আছে। এখন যদি আমি বলি এম দিয়ে কারা কারা আছে মডেল, তখন এম দিয়ে কিন্তু 3টা, বাকিরা কয়টা ছিল? 2টো করে ছিল প্রত্যেক লেটার দিয়ে। এখন এম দিয়ে 3টা, এটা মনে রাখবা যে মে, মাইট, মাস্ট। এখন তুমি বলতে পারো যে এখানে প্রেজেন্ট ফর্মকে, এখানে মে প্রেজেন্ট ফর্ম বলবা, মাস্টকে পাস্ট ফর্ম বলবা, ঠিক আছে, সরি মাইটকে পাস্ট ফর্ম বলবা। এবার মাস্টের নিচে আমি দাগ দিই নেই, কেন দিই নেই সেটা বলতেছি। এর বাহিরে দেখো, এর বাহিরে আর 2টা আছে যাদের মধ্যে টু যুক্ত আছে শেষে, এমন 2টা মডেল আছে। যেমন দেখো, ইউজডের পরে টু আছে আর অটের পরেও কি আছে? টু আছে। এই 2টা জিনিস মনে রাখা আমার মনে হয় যে কঠিন কিছু হবে না। টু যুক্ত, যদি এইভাবে তোমাদেরকে বলি যে টু যুক্ত মডেলগুলো কোনটা, টিও টু, হ্যাঁ, এটা যুক্ত মডেল হচ্ছে ইউজ টু আর হচ্ছে কি অট টু, মনে থাকবে না সবার? তাহলে এইভাবে বললে সহজ হয়ে যাবে। এই যতগুলা মডেল বললা এর বাইরে আর 2টা আছে, একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে ডেয়ার, ব্যাস। এখন আমি যদি এই মডেলগুলো যখন তালিকা তুমি দেখছিলা প্রথমে, তখন মনে হতেছে এই অনেকগুলো তো এতগুলো মনে থাকবে না। এখন দেখো আমি এগুলোকে একটু হাইড করে বলার চেষ্টা করি, দেখি আমার সাথে সবাই বলতে পারো কি না। আমি যদি বলি যে সি দিয়ে কয়টা বলো? 2টা, একটা কি ক্যান আর একটা কুড। আমি যখন তোমাদেরকে বলবো যে এস দিয়ে বলো তো, তখন বলবা যে এস দিয়ে কি বলো তো? শ্যাল, শুড। আমি যদি বলি যে ডাব্লিউ দিয়ে বলো, ডাব্লিউ দিয়ে কি বলবা? উইল আর হচ্ছে কি উড। সবগুলো 3টা আইটেমে কিন্তু 2টা করে না। এখন যদি বলি যে এম দিয়ে বলো, তাহলে এম দিয়ে কিন্তু 3টা, মে, মাইট, মাস্ট, সিম্পল। আর তোমাদের বলছিলাম যে টু যুক্ত 2টা মডেল আছে, সেই 2টার নাম কি? একটা হলো ইউজ টু আর একটা হচ্ছে অট টু, 2টা। আর এইগুলার বাহিরে আরও 2টা আছে, একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে ডেয়ার। এইভাবে যদি বলো তাহলে মডেল অক্সিলারিসগুলো মনে রাখা তোমাদের জন্য সহজ হবে বলে আমার মনে হয়। তো যাই হোক, এখন এই হচ্ছে আমাদের মডেল ভার্বের লিস্ট করলাম। এখন যদি আমরা মোট সংখ্যাটা ধরি, যে মোট সংখ্যাটা কত, দেখো যে বি ভার্বের মধ্যে আমরা যদি যে আমি যার ওয়াজ ওয়ারকে হিসাব করি, তাহলে এখানে কয়টা আসতেছে ভেতরে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম দিয়ে? 5টা। আর এখানে ভেতরে আসতেছে কয়টা? 3টা। এখানে কয়টা আসতেছে? 3টা। আর এইখানে তুমি যদি হিসাব করো এখানে পাবে 13টা। তাহলে সবগুলা যদি যোগ করো আসতেছে 24টা। এখন দেখো 24টা। আর এই যে বি হ্যাভ ডু, এখন তোমরা বলতে পারো যে বি হ্যাভ ডুকে তো আমি হিসাবে আনলাম না, এরা কি? এরা আসলে হচ্ছে এই অক্সিলারি ভার্বের বেস ফর্ম, বেস। এখন বেজের বানানটা তোমরা ওই যে জানো মনে হয় না, যে BASE, বেস ফর্ম।
এই বেইজের কি বলো তো দেখি, বাংলা কি? মূল বা ভিত্তি বলতে পারো না, মূল ফর্ম, মূল রূপ। অনেকে কিন্তু এগুলো ছোটোকালে পড়ছো যে ভার্বের মূল রূপ, তো ওইটাই বেস ফর্ম বলে ওইটাকে। তো এখন যাই হোক, তো এখন আমাদের যদি এই বেস ফর্মগুলা সহ তুমি কাউন্ট করো, হ্যাঁ, তাহলে আরও 3টা যোগ করো এখানে। তা আরও 3টা যোগ করলে, আমি এখানে যোগ প্লাস লিখলাম, আর কয়টা বলো তো? 3টা, তাহলে টোটাল 27টা। এই তো, এই 27টা মনে রাখা কি খুব কঠিন বলে মনে হয় তোমাদের? আমার তো মনে হয় যে কঠিন লাগার কথা না। এখন দেখো, সবগুলার আমি প্রেজেন্ট পাস্ট ফর্ম বলছিলাম, মাস্টের বেলায় কিন্তু আমি আন্ডারলাইন দিই নেই যে এর প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম তো বললাম না। আসলে বিষয়টা হচ্ছে, তুমি এটাকে একটা কি বলে যে একটা অন্যভাবে মনে রাখতে পারো যে প্রেজেন্ট ফর্মগুলোকে যদি ছেলে, মানুষের মধ্যে 2 রকম না, ছেলে মেয়ে, তে প্রেজেন্ট ফর্মগুলোকে ছেলে, পাস্ট ফর্মগুলোকে মেয়ে বলতে পারো, হ্যাঁ। এখন যেটাই যে মাস্ট দেখতেছো, এইটা ছেলেও না মেয়েও না, তো ছেলেও না মেয়েও না কারা বলো? ছেলেও না মেয়েও না এমন মানুষ আছে তো নাকি? হাসাহাসি করিও না, কিন্তু ওরাও কিন্তু মানুষ, হ্যাঁ। আমরা যাদেরকে হিজড়া বলি, হ্যাঁ, কিন্তু ওরাও তো মানুষ। আসলে হিজড়া বলে কেউ নাই, মূলত মনে করো যে সবাই ছেলে বা মেয়ের মধ্যেই পড়বে। এখন কিছু ছেলে যদি ত্রুটিযুক্ত থাকে, ওদেরকে আমরা হিজড়া বলি, ছেলে হিজড়া। আবার কিছু মেয়েও ত্রুটিযুক্ত থাকতে পারে না, তাদেরকেও কি বলি? মেয়ে হিজড়া বলি। কিন্তু মনে রাখবা যে হিজড়ারাও মানুষ, তাদের দেখে হাসাহাসি করা বা তাদেরকে খারাপ মন্তব্য করবা না, হ্যাঁ। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখবা যে হিজড়ারা অনেক সময় অনেক ডেঞ্জারাস হয়, তোমাকে দেখা গেছে টাকা না দিলে পরে অ্যাটাক করতে চায়, ঠিক আছে। ওইটা আসলে ওরা পরিস্থিতি শেখায়, হ্যাঁ। ওই দিক চিন্তা করে যে আমি তুমি যেভাবে ফ্যামিলিতে যেভাবে আসি মা বাবার কাছে, ওরা তো এইভাবে থাকতেছে না। আমাদের সমাজ ব্যবস্থা একটু এটা এমনই যে ওরা ঘর থেকে বের হয়ে যাচ্ছে, ওরা তো আমাদেরই ফ্যামিলিতেই ওদের জন্ম, তাই না? বের হয়েছে ওদের লাইফের কারণে, বিভিন্ন বাধার কারণে এরকম, হ্যাঁ। তো ওরা যখন তোমার জন্য হুমকি হয়ে যাবে, হ্যাঁ, তোমার ক্ষতি করতে বা অ্যাটাকিং মোডে থাকবে, তখন তুমি নিজেকে সেভ করে চলবা, বাট ওদের ওপরে কী করবা না, চড়াও হইবা না, বা ও চিন্তা করবা যে ওদের লাইফের স্ট্রাগল আছে, হ্যাঁ। এই জন্য ওদেরকে নিয়ে হাসাহাসিরও কিছু নাই। আমি যেটা তোমাদের জাস্ট পড়া মনে রাখার জন্য বললাম যে প্রেজেন্ট ফর্মকে তুমি ছেলে মনে করতে পারো, পাস্ট ফর্মকে মানে মেয়ে মনে করতে পারো, আর যেটার কোনো ফর্ম লিখি নাই, বুঝছো, ওইটাকে ওই রকম মনে করতে পারো, যে হিজড়া মনে করতে পারো। তো যাই হোক, এটা দ্বারা আমি আসলে হিজড়াদের ছোট করা আমাদের উদ্দেশ্য না। তা আমাদের সমাজ ব্যবস্থা আস্তে আস্তে চেঞ্জ হবে, আশা করি যে হিজড়ারাও আমাদের ছেলে মেয়েদের যেমন একটা নাগরিক অধিকার আছে না, ওরাও হয়তো আমাদের এক সময় ওরাও হয়তো পরিপূর্ণ নাগরিক অধিকার পাবে, তখন সমাজটা আরও সুন্দর হবে বলে আশা করি। তো এখন যাই হোক, এই হলো হিসাবটা, বুঝছো। তবে মাস্টের তুমি যদি মিনিংগত দিক চিন্তা করো, এটা অনেকটা ফিউচার টেন্সের মিন করে অনেকটা, বুঝছো। এই হচ্ছে আমাদের হিসাব। এছাড়া দেখো, তোমাদের এই যে ইউজ টু লিখছিলাম না, এই ইউজ টুটা হলো যে অতীত অভ্যাস। তোমার অতীতকালে কোনো কাজের অভ্যাস ছিল, ওই ভার্বের আগে আমরা, ওই প্রিন্সিপাল ভার্বের আগে আমরা অক্সিলারি হিসাবে ইউজ টু ব্যবহার করি, বুঝছো। এটা অতীত অভ্যাসের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে এটা আর একটা কথা মনে রাখিও, সেটা হলো আধুনিক ইংরেজিতে, বুঝছো, এই ইউজ টু এর প্রেজেন্ট ফর্মটাও ব্যবহার হয়। আমি এটাকে একটু নিচে আন্ডারলাইন দিয়ে লিখলাম যে ইউজ টু এর প্রেজেন্ট ফর্ম তুমি যদি চিন্তা করো, তাহলে কী হবে? ইউজ টু, এটা হবে না? তো এই ইউজ টুটা হচ্ছে তোমার যে বর্তমান অভ্যাস, বর্তমান তুমি যে কাজ করো, যদি কোনো কাজ তোমার অভ্যাস হয়ে থাকে, তুমি সেখানে প্রিন্সিপাল ভার্বের আগে অক্সিলারি হিসাবে ইউজ টু ব্যবহার করতে পারো। এখন এই হচ্ছে আমাদের হিসাবটা, হ্যাঁ। আর এই যে নিড, ডেয়ার, এগুলার একটা ফর্মই, এগুলার আর প্রেজেন্ট পাস্ট এরকম বলে ভাবা যাবে না, ক্লিয়ার? ওই যেগুলো ব্যতিক্রম ওইগুলো ওই যে ওইভাবে ভেবে নিবে, আমি একটু আগে যেভাবে উদাহরণ দিলাম। তো এখন যাই হোক, এই হচ্ছে আমাদের 24, আর এই 3টা সহ ধরলে 27টা। আশা করি এটা যারা ইংরেজিতে ভালো, যারা এই বিষয়গুলো আগে জানতা, তারা তো জানতাই, আর যারা এলোমেলো জানতা, তারা একটু গুছিয়ে নিলা যে আমি এটার উপরে তোমাদের একটা ক্লাস দিয়ে ফেললাম। পরবর্তীতে আমি যখন মূল আইটেমগুলো শুরু করব, তখন কিন্তু আর এই বেসিক আলোচনা করব না, তখন তুমি এগুলো খাতায় তুলে রাখো, তখন খালি এক পলক দেখে মনে করে নিবা, বুঝছো। এখন যাই হোক, আর বিষয়টা হচ্ছে যে অক্সিলারি নিয়ে আলোচনার মধ্যে আরেকটা বিষয় বলি, যে সবগুলোর মিনিংটা আমরা একটু চেক করে নিই, যে মিনিংটা সবাই জানি কি না। সেটা হচ্ছে, তো এগুলার তো অর্থ জানোই, যে বি মানে হওয়া, তাই না? অ্যামিজার, এটা তো এগুলার একই অর্থ। তাহলে এই যে ওয়াজ ওয়ার পাস্ট ফর্মে হবে ছিলাম বা এরকম একটা কিছু।
তা এখন হ্যাভ মানে কি, আছে টাছে নর্মালি অর্থ এরকমই বলি না, আছে বা থাকা এই টাইপের অর্থ বলি। ডু মানে কি বলি, করা বলি। তো এগুলো তোমার সেন্টেন্সে ইউজের উপরে মাঝে মাঝে অর্থের একটু এদিক সেদিক চেঞ্জ হতে পারে, সেটা আমরা পরবর্তীতে যখন অন্য অন্য ওই যে বেসিক আইটেমগুলো আলোচনা করব তখন ওটা বলে দিব, কেমন? এখন আর মডেলের মধ্যে ক্যান মানে সবাই তো জানো এর অর্থটা পারা, মানে তোমার কোনো কাজ টাজ পারো, যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, এই টাইপের অর্থ মিন করে, তাই না? শ্যালটা ফিউচার টেন্সে ব্যবহার হয়, উইলটাও, তাই না? তারপরে হচ্ছে তোমার মে, মে মানে পারেটার এই টাইপের না একটু, এই ক্যান মে এটা কাছাকাছি মিনিং, এগুলো নিয়ে পরে যখন রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করব তোমাদের সাথে এগুলো নিয়ে ডিটেলস বলবো। আর মাইট গেল, মাস্ট গেল, ইউজ টু এটা তো জানো, এটা অভ্যাস বলছিলাম। আর অট্টুটার এটার মিনিংটা অনেকটাই যে এই তোমার সুরের মতো উচিত অর্থ, এইরকম একটা মিনিং দেয়, ঠিক আছে? তো এখন যাই হোক, আর এর বাহিরে আর কি আছে বলো তো? নিড অর্থ তো সবাই জানো, নিড মানে কি বলো তো? প্রয়োজন, প্রয়োজন হওয়া। এখন যাই হোক, আর ডেয়ার মানে তো সাহস করা, এটাও জানো তোমরা, কিন্তু ডেয়ার নিয়ে অনেকে বলো যে হাউ ডেয়ারিং, হাউ ডেয়ারিং মানে কি বলো, যে কত সাহস, তাই না? আবার আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সও বলি যে হাউ ডেয়ার ইউ আর, মানে কি, তো তোমার এত বড় সাহস তুমি আমাকে এরকম কথা বলো, ঠিক আছে না? এরকম আমরা ইংরেজিতে বলি হাউ ডেয়ার ইউ আর। তো এখন যাই হোক, এই হচ্ছে আমি তোমাদের মিনিংগুলো বললাম, অক্সিলারি ভার্ব নিয়ে আমার আলোচনা শেষ এখানেই। তারপরেও তোমরা যদি আমার এই আলোচনার পরে যদি না বুঝে থাকো কমেন্ট করে জানাও, আমি এটা নিয়ে প্রয়োজনে কমেন্টে রিপ্লাই দিব, প্রয়োজনে আবার লাইভ এসে তোমাদের সাথে এটা আলোচনা করে বুঝিয়ে দিব। আর আমি যেভাবে আলোচনা করতেছি, হ্যাঁ, যারা অফলাইনে আছো তারা তো আমার সাথেই সামনাসামনিই থাকবে, তাদের বুঝিয়ে দিচ্ছি। আর যারা অনলাইনে দেখতেছো তারা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমার রেগুলার আলোচনার বাহিরেও তোমাদের যদি ইংরেজি পড়তে গিয়ে, তাই না, দেখা গেছে 9, 10, 11, 12 পড়তেছো, হঠাৎ তোমার কোনো একটা টপিক এমন হইতে পারে যেই টপিকটা তুমি বুঝো না, একটা সিঙ্গেল টপিক, ছোট্ট একটা জিনিস যেটা একটু আলোচনা করতে চাও, তাহলে তোমরা একটু কমেন্টে সেই টপিকটা লেখো, এবং এই টপিকের উপরে যে টপিকের উপরে তোমাদের কমেন্টে লাইক বেশি পড়বে সেই টপিকটা প্রয়োজনে আমার এই সিরিয়াল ব্রেক করে আলাদা আলোচনা করে দেওয়া যাবে। তো এখন ঠিক আছে, এতটুকুই। তো সবাই সাহস রাখো, আর ইংরেজি অত কঠিন কোনো ভাষা না, ঠিক আছে? সহজভাবে, আসলে কোনো ভাষাই কঠিন না, তাই না? তো যদি আমরা সঠিকভাবে শিখতে পারি সব ভাষাই সহজ। তো ইংরেজিও কঠিন কোনো ভাষা বলা যাবে না, এটাও সহজ। আস্তে আস্তে আমরা ধৈর্য সহকারে শিখতে থাকি, আর আমি তোমাদের সাথে চেষ্টা করব যে সর্বোচ্চ সহজ করে আলোচনা করার জন্য, ঠিক আছে? আলোচনা এতটুকুই আজকের ক্লাসে। আমরা পরবর্তীতে যে আইটেমটা আলোচনা করব অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল রূপ। আর আরও একটা কথা, যে আজকের ক্লাসে আমি তোমাদের যে আগেই বলছিলাম যে গত ক্লাসে যে কিছু কিছু অক্সিলারি ভার্ব আছে যাদের প্রিন্সিপাল রূপ কি ব্যবহার হয়। এখন এইখানে তো আমি অক্সিলারি ভার্বের লিস্ট লিখে ফেলছি। এখন তুমি এখানে আজকের ক্লাস থেকে আর একটা বিষয় জেনে রাখতে পারো, সেটা হচ্ছে কোন কোন অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল রূপ হয়, মানে কোন কোন অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজড হইতে পারে। তাহলে এই বিষয়টাও যদি আজকের ক্লাস একটু মার্কিং করে দেই, পরে এই আইটেমটা আলোচনার জন্য সময় কি হবে, সহজ হবে, তাই না? আমি গোল্লা দিয়ে মার্কিং করে দিচ্ছি যে কারা কারা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হইতে পারে। এই বি ভার্বের সবাই, বুঝছো, এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। হ্যাভ ভার্বের সবাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, এবং ডু ভার্বের সবাইও প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারবে। আর এই মডাল ভার্বের মধ্যে, বুঝছো, এই যে লাস্টের দুইটা আছে না, নিড আর ডেয়ার, এই দুইটা শুধু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে। তাহলে এই যে গোল্লা দেওয়াগুলা দেখতেছো, এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারবে। আজকের ক্লাসে এইটুকু জেনে রাখো, যাতে আমি বেসিক 3 নম্বর আইটেম আলোচনা করতে গিয়ে তখন একটু সুবিধা হয়, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। আর আমি যে আইটেমগুলো আলোচনা করতেছি শুধুমাত্র পড়ে খাতার মধ্যে বন্দি করে রেখো না। খাতার মধ্যে বন্দি করে রাখলে কি হবে, তুমি ভুলে যাবে। যা পড়তেছো তা নিজের বন্ধুদের সাথে আলোচনা করো যে তুমি যা শিখলা, হ্যাঁ? যদি এমন হও যে তুমি একাই, তোমার কোনো বন্ধু নেই আলোচনার মতো, তাহলে স্কুলে যাও, যে গিয়ে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো যে এরকম একটা ক্লাস হচ্ছে। তো এই ক্লাসগুলো তোমাদের সাথে যেভাবে তোমাকে পড়ালাম বা শেখালাম, এইভাবে তুমি তোমার বন্ধুর সাথে আমার ক্লাসগুলো দেখতে বলো, তারপরে দুইজন আলোচনা করো। নিজেরা আলোচনা করলে একটা বিষয় শেখার পরে সেটা দেখবা যে পার্মানেন্ট হয়ে যায়, স্থায়ী হয়ে যায়, তুমি সহজে আর ভুলবা না।
কিন্তু একটা জিনিস তুমি একা একা পড়ে যদি আবার ক্লোজ করে খাতা রেখে দাও, দেখবা যে একা একা আবার পরে ভুলে যাচ্ছ। ঠিক আছে, আমি যখন মূল আইটেম শুরু করব তখনও তোমরা এই কাজটা করতে পারো, যে ইংরেজি শেখার ক্ষেত্রে নিজেদের মধ্যে আলোচনা করতে পারো। আলোচনা করলে তোমাদের শেখাটা আরও সহজ হবে বলে আশা করি। আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যেখানে যে মডাল অক্সিলারিগুলো লিখছি না, এই মডাল অক্সিলারির মধ্যে তোমার যে কিছু কিছু বইতে দেখবা যে সেমি মডাল নামে একটা কথা লেখা আছে। এখন ওই সেমি মডালগুলোর মধ্যে এই যে আমি যে মডাল অক্সিলারিজগুলো লিখছি এর মধ্যে যে লাস্টের চারটা দেখতেছো, হ্যাঁ, যে ইউজ টু, অট টু, আর হচ্ছে কি নিড আর ডেয়ার, এইগুলাকে অনেক সময় তোমার সেমি মডালও বলা হয়, বুঝছো? আর এছাড়াও আমরা এই যে টোটাল 27টা অক্সিলারি নিয়ে আলোচনা করলাম, এর বাইরে কিছু কিছু ওয়ার্ড থাকে, দুই একটা ওয়ার্ড পাওয়া যায় যেগুলো বিভিন্ন সেন্টেন্সে, বুঝছো, অক্সিলারি ভার্বের মতো আচরণ করে। তবে তাদেরকে আমরা এই অক্সিলারি ভার্বের কিন্তু মূল লিস্টে রাখতেছি না। ওই সব ওয়ার্ডগুলো তোমাদের সাথে আমি যখন রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব, বুঝছো, তখন আমি ওই কিছু যে ওয়ার্ড আছে যারা অক্সিলারি ভার্বের মতো আচরণ করে ওইগুলাকে তখন আমরা তোমাদের সাথে এগুলা পরিচয় করা দেবো, এগুলো তখন বলে দেব কেমন। তো আজকে এ পর্যন্তই থাকুক আজকের ক্লাসটা। তো no more today, convey my salam to the elders, especially to your parents, and love to the youngers. আল্লাহ হাফেজ।